এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 6 এর হিস্ট্রি চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ এই অধ্যায়টা আলোচনা করব। অধ্যায়টা আমি শুরু করে দিয়েছিলাম এবং কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো এবং যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেখান থেকে আসতে পারে আমি সেগুলো আলোচনা করে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে পেজ 49-এর বৈদিক যুগ এবং প্রত্নতত্ত্বের আগে পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। তাহলে এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম বৈদিক সাহিত্য কী এবং বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় এবং বৈদিক সাহিত্য কত খ্রিস্টাব্দে রচিত হয়েছিল, এগুলো আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমরা বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব থেকে শুরু করব। দেখো, বৈদিক সাহিত্যে তামা ও ব্রোঞ্জের ব্যবহারের কথা স্পষ্ট। শেষের দিকে রচনায় লোহার ব্যবহারের ধারণা পাওয়া যায়। ঘোড়া ছিল অন্যতম পালিত পশু। ঘোড়ায় টানা রথ ও তীরধনুকের ব্যবহার ছিল উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। উপমহাদেশের হরপ্পার নাগরিক সভ্যতার অবসানের পর প্রত্নতাত্ত্বিক অবশেষ পাওয়া যায় বিভিন্ন স্থানে। সেগুলি সবই গ্রামীণ সভ্যতার পরিচয় দেয়। এই সমস্ত কেন্দ্রগুলিতে ঘোড়া ও পরবর্তী পর্যায়ে লোহার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তবে মনে রেখো, আগের থেকে আলাদা কোনো নতুন সভ্যতার চিহ্ন মেলে না। একটা মিশ্র বৈশিষ্ট্য এই অঞ্চলগুলিতে দেখা যায়। পরবর্তী বৈদিক যুগে এক রকমের মাটির পাত্র বানানো হতো, সেই পাত্রগুলির রং ছিল ধূসর। তাহলে বৈদিক সাহিত্যে তামা আর ব্রোঞ্জের ব্যবহারের উল্লেখ স্পষ্টভাবেই দেওয়া আছে। সেই সময়ে তামা ও ব্রোঞ্জের ব্যবহার হতো এবং শেষের দিকে লোহার ব্যবহারের উল্লেখও পাওয়া গেছে। আর পালিত পশুর মধ্যে কি ছিল? ঘোড়া ছিল হচ্ছে অন্যতম পালিত পশু, আর ঘোড়ায় টানা রথ আর তীরধনুকের ব্যবহারও তখনকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। আর এই হরপ্পা সভ্যতার নাগরিকের অবসানের পর প্রত্নতাত্ত্বিক অবশেষ পাওয়া যায় বিভিন্ন স্থানে। এইগুলো থেকেই গ্রামীণ সভ্যতার পরিচয় পাওয়া যায়। আর এই সমস্ত কেন্দ্রগুলিতে ঘোড়ার এবং পরবর্তী পর্যায়ে লোহার ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। তবে মনে রাখতে হবে যে আগের থেকে আলাদা কোনো নতুন সভ্যতার চিহ্ন এখানে পাওয়া যায় না। একটা মিশ্র বৈশিষ্ট্য এই সমস্ত অঞ্চলগুলিতে দেখতে পাওয়া যায়। আর পরবর্তী বৈদিক যুগে এক রকমের মাটির পাত্র বানানো হতো। এই পাত্রগুলির রং কেমন ছিল? এগুলোর রং ছিল ধূসর। এই লাইনগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, এখান থেকে শর্ট কোশ্চেন পেয়ে যাবে। সেগুলির এর পরের পেজে চলে আসো, 51-এ চলে আসো। সেগুলির গায়ে ছবিও আঁকা হতো। এদের বলা হতো চিত্র ধূসর মাটির পাত্র। হরিয়ানার ভগবানপুরায় খ্রিস্টপূর্ব 1600 থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দ লোহার ব্যবহারের আগের সময়ে প্রচুর পরিমাণে চিহ্নিত ধূসর মাটির বাসন পাওয়া গেছে। এই মাটির পাত্র এলাহাবাদের পূর্ব দিকে বিশেষ পাওয়া যায়নি। অত্রঞ্চিখেরা, হস্তিনাপুর, অহিচ্ছত্র, নৌহ প্রভৃতি জায়গাগুলিতে খ্রিস্টপূর্ব 1000 অব্দের পরের সময়ে মাটির বাসন ও লোহার ব্যবহারের প্রমাণ মেলে। এছাড়াও অনেক জায়গায় প্রাচীন গ্রামের চিহ্ন খুঁজে পাওয়া গেছে। লোহার তীরের ফলা, বর্ষার ফলা, আংটি, পেরেক, ছোড়া, বড়শি, নানান ধরনের মাটির পাত্র, তামা ব্রোঞ্জের গয়না, মাটির তৈরি মানুষ ও পশুর মূর্তিও পাওয়া গেছে। তাহলে এখানে যে মাটির পাত্র পাওয়া গেছে সেগুলোর গায়ে ছবিও আঁকা থাকতো। আর এই ছবিগুলিকে এদেরকে কি বলতো? চিত্রিত ধূসর মাটির পাত্র। তাহলে এই মাটির পাত্রকে বলা হতো চিত্রিত ধূসর মাটির পাত্র। কেন বলা হতো? কারণ এগুলোর রং হচ্ছে ধূসর, আর এগুলোর গায়ে যেহেতু ছবি আঁকা থাকতো তাই জন্য এদেরকে বলা হতো চিত্রিত ধূসর মাটির পাত্র। হরিয়ানার ভগবানপুরায় লোহার ব্যবহারের আগের সময় প্রচুর পরিমাণে এই চিত্রিত ধূসর মাটির পাত্রের বাসনও পাওয়া গেছে। আর এগুলো হচ্ছে এলাহাবাদের পূর্ব দিকে সেরকম একটা দেখতে পাওয়া যায়নি, কিন্তু অত্রঞ্চিখেরা, হস্তিনাপুর, অহিচ্ছত্র, নৌহ প্রভৃতি জায়গাগুলিতে এই খ্রিস্টপূর্ব 1000 অব্দের পরের সময় এই মাটির বাসন আর লোহার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। আর অনেক জায়গায় প্রাচীন গ্রামের চিহ্ন খুঁজে পাওয়া গেছে। লোহার তীরের ফলা, বর্ষার ফলা, আংটি, পেরেক, ছোড়া, বড়শি, নানান ধরনের মাটির পাত্র, তামা ব্রোঞ্জের গয়না, মাটি তৈরি মানুষ, পশুর মূর্তিও দেখতে পাওয়া গেছে। এরপর হচ্ছে বৈদিক রাজনীতি। বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য। তাহলে বৈদিক সাহিত্য ধর্মের উপর ভিত্তি করে লেখা হয়েছে, কিন্তু তার থেকে সেই সময় রাজনীতির বিষয়ে বেশ কিছু তথ্য জানা যায়, বেশ কিছু কথা জানা যায়। ঋগ্বেদে যুদ্ধে জিতে লুটপাট চালানোর জন্য দেবতার আশীর্বাদ চাওয়া হয়েছে। আবার
পরবর্তী বৈদিক সাহিত্যে শাসকদের জন্য বেশ কিছু যজ্ঞের কথাও রয়েছে, তবে রাজনীতির ঘটনার সরাসরি বর্ণনা বৈদিক সাহিত্যে খুবই কম। তাহলে বৈদিক সাহিত্য একটা ধর্মীয় সাহিত্য, আর সেই থেকে মানে বৈদিক সাহিত্য থেকে সেই সময় রাজনীতির বিষয়ে কিছু কথাও জানা যায় বা তথ্য জানা যায়। তখন ঋগ্বেদে যুদ্ধে জিতে লুটপাট চালানোর জন্য ভগবান আশীর্বাদ চাওয়া হতো। আর সেই সময় মানে পরবর্তী বৈদিক যুগে শাসকদের জন্য বেশ কিছু যজ্ঞের কথাও রয়েছে, কিন্তু রাজনৈতিক ঘটনার সরাসরি বর্ণনা বৈদিক সাহিত্যে খুব একটা দেখা যায়নি বা খুবই কম। এরপর দেখো এখানে টুকরো কথায় 10 রাজার যুদ্ধ। 10 রাজার যুদ্ধটা কি? দেখো যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো এই 10 রাজার যুদ্ধ। তাহলে ঋগ্বেদে তো যুদ্ধের কথা পাওয়া যায় বা যুদ্ধের উল্লেখ আছে, কিন্তু এর মধ্যে বিখ্যাত কোনটা ছিল? 10 রাজার যুদ্ধ। এটা কি? ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। তাহলে ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজার যুদ্ধ হয়েছিল। সুদাস 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন। এর ফলে ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়ে গিয়েছিল। তাহলে এই যে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, তিনি 10টি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছিলেন, 10টি গোষ্ঠীর রাজাদের সাথে যুদ্ধ করেছিলেন এবং তাদের হারিয়ে দিয়েছিলেন, এবং তার ফলে রাজনৈতিক ক্ষমতা, তার ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। নদীর ওপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস, হয়তো নদীর জলের ওপর অধিকার বজায় রাখার জন্য এমনটা করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিছুটা মিল রয়েছে। তাহলে এই 10 রাজার যুদ্ধে জিতে তার রাজনৈতিক ক্ষমতা বেড়ে গিয়েছিল এবং তিনি নদীর ওপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন, এবং এটা হচ্ছে নদীর জলের ওপর অধিকার বজায় রাখার জন্যই করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে কিছুটা মিল পাওয়া যায়। এর পরের পেজে চলে আসো। ঋগ্বেদে গ্রাম মানে শুধু গ্রামীণ বসতি নয়, একটি ছোট জনসমষ্টিকেও গ্রাম বলা হয়েছে। আলাদা কয়েকটি পরিবার নিয়ে সম্ভবত ছোট জনগোষ্ঠী বা গ্রাম তৈরি হতো। ঋগ্বেদে জন, গণ, বিষ প্রভৃতি শব্দ অনেকবার ব্যবহার হয়েছে, সেগুলি দিয়ে গ্রামের থেকে বড় একটি জনগোষ্ঠীকে বোঝানো হতো। ঋগ্বেদে যুদ্ধে জেতা ও লুটপাটে নানান কথা রয়েছে। গবাদি পশু ও ঘোড়ার লুট হতো সব থেকে বেশি। তাহলে ঋগ্বেদে গ্রাম মানে কিন্তু শুধু গ্রামীণ বসতি নয়, একটি ছোট জনসমষ্টিকেও গ্রাম বলা হয়েছে। আর আলাদা কয়েকটি পরিবার নিয়ে এই ছোট জনগোষ্ঠী বা গ্রাম তৈরি হতো। ঋগ্বেদে জন, গণ, বিষ প্রভৃতি শব্দ অনেকবার ব্যবহার করা হয়েছে, আর সেগুলি দিয়ে গ্রামের বড় একটি জনগোষ্ঠীকে বোঝানো হতো। আর ঋগ্বেদে যুদ্ধে জেতা বা লুটপাটেরও নানান উল্লেখ পাওয়া যায়। গবাদি পশু, ঘোড়া, এগুলি লুট সব থেকে বেশি হতো। তাহলে কোন কোন জিনিস লুট করা হতো বেশি? গবাদি পশু আর ঘোড়া সব থেকে বেশি লুট করা হতো। ঋগ্বেদে রাজা শব্দের নানা রকম ব্যবহার হয়েছে। রাজার কথার আক্ষরিক অর্থ নেতা। তাহলে ঋগ্বেদে রাজা শব্দের নানা রকম ব্যবহার রয়েছে। এই রাজা কথার আক্ষরিক অর্থ হচ্ছে নেতা, এটা তোমরা আন্ডারলাইন করে নিতে পারো। নেতা যে ধরনের দায়িত্ব সামলাতেন তার ভিত্তিতেই ঠিক হতো তার নাম। রাজাকে বিষপতি অর্থাৎ বিষ বা গোষ্ঠীর প্রধান বলা হয়েছে। তাহলে রাজা যেহেতু সর্বময় কর্তা, তাই জন্য রাজাকে বিষপতি বা গোষ্ঠীর প্রধান বলা হয়েছে। কখনো বা রাজা গোপতি বা গবাদি পশুর প্রভু বলেও পরিচিত হয়েছে। তাহলে রাজাকে কখনো গোষ্ঠীর প্রধান হিসাবে বা বিষপতি বা গোষ্ঠীর প্রধান হিসাবেও ধরা হয়েছে, বা কখনো গোপতি বা গবাদি পশুর ভগবান বা প্রভু বলেও ধরা হয়েছে। ঋগ্বেদে রাজা মানুষ ও জমির দখল পায়নি, তাই নরপতি বা ভূপতি শব্দগুলোর ব্যবহার ঋগ্বেদে নেই। বিদত নামের একটি প্রতিষ্ঠানের কথা ঋগ্বেদে রয়েছে। রাজা ও বিশেষ সদস্যরা বিদতের সদস্য ছিলেন। সেখানে যুদ্ধের কথা আলোচনা হতো, আবার যুদ্ধে লুট করা সম্পদের ভাগ বটোয়ারাও হতো। সেই ভাগাভাগির দায়িত্ব সামলাতেন রাজা। তাহলে ঋগ্বেদে রাজা যেহেতু মানুষ আর জমির দখল পায়নি, তাই এখানে নরপতি বা ভূপতি এই নামের উল্লেখ পাওয়া যায়নি। আর একটা প্রতিষ্ঠানের কথা ঋগ্বেদে উল্লেখ আছে, সেটা হচ্ছে বিদত। বিদত নামে একটি প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়, এবং রাজা ও বিশেষ সদস্যরা এই বিদতের সদস্য ছিলেন। আর সেখানে যুদ্ধের কথা আলোচনা হতো, আবার যে যুদ্ধে লুট করা সম্পদের ভাগ বাটোয়ারাও হতো। সেই ভাগাভাগির দায়িত্ব সামলাতেন কে? রাজা। পরবর্তী বৈদিক যুগে রাজা শাসকে পরিণত হয়, তখন তিনি ছিলেন ভূপতি বা মহীপতি। তো যখন রাজা শাসকে পরিণত হয়েছিল তখন তাকে বলা হতো ভূপতি বা মহীপতি। ভূপতি হলেন ভূ অর্থাৎ জমির পতি বা মালিক। তাহলে ভূপতি শব্দের অর্থ কি? ভূ মানে হচ্ছে জমি, তার তার হচ্ছে মালিক যে, তাকেই ভূপতি বলা হতো। মহীপতি হলেন পৃথিবীর রাজা। মহীপতি কে ছিলেন? মহীপতি হলেন পৃথিবীর রাজা।
রাজ্যের রাজার বা জনগণের প্রধান হিসাবে রাজার উপাধি হলো নৃপতি বা নরপতি। আর রাজা হলেন নৃপতি বা নরপতি, অর্থাৎ যিনি নৃ বা নর অর্থাৎ মানুষের রক্ষাকারী। তাহলে রাজা প্রজার বা জনগণের প্রধান হিসাবে রাজার উপাধি কি ছিল? নৃপতি বা নরপতি। আর যিনি নর বা মানুষের রক্ষাকারী ছিলেন। এভাবেই গোষ্ঠীর নেতা হয়ে উঠেছিলেন রাজা। জনগণ পরিণত হলো তার অনুগত প্রজায়। পরবর্তী বৈদিক যুগে রাজনৈতিক অবস্থা বদলে গিয়েছিল। ব্রাহ্মণ সাহিত্য, দেবতা অসুরদের লড়াই তারই উদাহরণ। আর পরবর্তী বৈদিক যুগে এই রাজনৈতিক অবস্থা কিন্তু বদল ঘটেছিল এবং ব্রাহ্মণ সাহিত্যে দেবতা অসুরদের লড়াই তার উদাহরণস্বরূপ আমরা জানতে পারি। রাজা যে এলাকাটি শাসন করতেন তাকেই রাজ্য বলা হতো। পরবর্তী বৈদিক যুগে উপজাতি বা গোষ্ঠী নামে একটি অঞ্চলের নাম হয়ে থাকে, যেমন কুরু, পাঞ্চাল, এগুলো হচ্ছে এক একটা গোষ্ঠীর নাম। আর এই গোষ্ঠীর নামেই অঞ্চলের নাম হয়ে থাকতো। এভাবে অঞ্চল থেকে প্রাথমিকভাবে রাজ্যের ধারণা গড়ে ওঠে। আর এই অঞ্চলগুলি থেকে ধীরে ধীরে একটা রাজ্যের সম্বন্ধে ধারণা পাওয়া যায়। একটি নির্দিষ্ট অঞ্চলের উপর দখল থাকলে তবেই কেউ রাজা হতে পারত। রাজা কখন হতে পারত? যখন একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সেই রাজার দখল থাকতো, তখনই তাকে রাজা বলে গণ্য করা হতো। ধরা হতো সেই অঞ্চলের মানুষেরাও ওই রাজার শাসন মেনে চলবে। শাসন কাজ চালানোর জন্য রাজার কিছু কর্মচারী থাকবে আর থাকবে সেনাবাহিনী। তাহলে রাজা যখন রাজ্য শাসন করবে তখন তার কিছু কর্মচারী থাকবে আর থাকবে সেনাবাহিনী। রাজার কথা এলেই প্রজার কথাও এসে পড়ে। রাজা যে অঞ্চলে শাসন করতেন সেখানকার বাসিন্দারাই তার প্রজা। তাহলে রাজা যখন কোনো অঞ্চলে রাজ্য শাসন করবে তা সেখানকার যারা বাসিন্দা তাদেরকেই প্রজা বলা হতো, কারণ রাজা কাদের উপর শাসন কার্য চালাবে? প্রজাদের উপর। আর প্রজা না থাকলে রাজার শাসন চলবে না। তাহলে প্রজা না থাকলে রাজা কার উপর দেখাশোনা করবে বা শাসন কার্য পরিচালনা করবে? আর প্রজাদের সমস্যা মেটাবেন রাজা। আর রাজা প্রজাদের সমস্ত সমস্যার সমাধান করবে, তার বিনিময়ে প্রজারা রাজাকে মেনে চলবে। এটাই ছিল সেকালের নিয়ম। তাহলে প্রজারা রাজার কথা মেনে চলবে এবং এটাই সেই তখনকার নিয়ম ছিল এবং সেই নিয়মে তখন চলতো। এরপর পরের পেজে চলে আসো। প্রাচীনকালে রাজা হওয়ার অনেক উপায় ছিল। কেউ যুদ্ধে জিতে রাজা হতেন, আবার কেউ বা রাজার ছেলে হিসাবে পরবর্তী রাজা হতেন। কখনো বা গোষ্ঠীর সবাই মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা হিসাবে বাছাই করত। রাজারা অনেক সময় পুরোহিতদের পরামর্শে নানান রকম যজ্ঞের আয়োজন করতেন, যেমন অশ্বমেধ যজ্ঞ, রাজস্বীয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ ইত্যাদি। যুদ্ধে যাওয়ার আগে কিছু যজ্ঞ হতো। যুদ্ধে জিতে ফিরে এসেও যজ্ঞ করতেন রাজারা। যজ্ঞের মধ্যে দিয়ে রাজারা নিজেদের ক্ষমতা জাহির করতে চাইতেন। শাসকদের জন্য নানা রকম যজ্ঞ অনুষ্ঠানের কথা পরবর্তী বৈদিক সাহিত্যে বলা হয়েছে। তাই প্রাচীনকালে রাজা হওয়ার বিভিন্ন উপায়ে রাজা হতো। কেউ যুদ্ধে জিতে রাজা হতো, আবার কেউ রাজার ছেলে হিসাবে পরবর্তী সময় রাজা হতেন। আবার কখনো বা গোষ্ঠীর সবাই মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা নির্বাচন করতেন। আর এই রাজারা অনেক সময় পুরোহিতের পরামর্শে বিভিন্ন রকম যজ্ঞের আয়োজন করতেন। সেগুলোর মধ্যে কী কী ছিল? অশ্বমেধ যজ্ঞ, রাজস্বীয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ ইত্যাদি। আবার যুদ্ধে যাওয়ার আগেও যজ্ঞ হতো, আবার যুদ্ধে ফিরে এসেও যজ্ঞ করতেন রাজারা। আর এই যজ্ঞের মধ্যে দিয়ে রাজারা তাদের নিজেদের ক্ষমতা জাহির করতেন। আর শাসকদের জন্য নানা রকম যজ্ঞ অনুষ্ঠানের কথা পরবর্তী বৈদিক সাহিত্যে বলা হয়েছে। শাসনের কাজে সাহায্য করতেন যারা, তাদের রত্নীন বলা হতো। তাহলে রত্নীন কাদের বলা হতো? এটা তোমরা ব্র্যাকেট করে নাও, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। শাসনের কাজে সাহায্য করতেন যারা, তাদের রত্নীন বলা হতো। হয়তো এদের থেকেই পরে মন্ত্রীর ধারণা এসেছে। তাহলে এই রত্নীন থেকেই পরবর্তীকালে মন্ত্রীর ধারণা পাওয়া যায়। পরবর্তী বৈদিক যুগে বিধতের কথা পাওয়া যায় না, তার বদলে সভা ও সমিতির গুরুত্বের কথা জানা যায়। তাহলে আগে যেমন বিধতের কথা জানা গেছে, পরবর্তী বৈদিক সাহিত্যে কিন্তু এই বিধতের উল্লেখ পাওয়া যায় না, তার বদলে সভা সমিতির ব্যাপারে জানা যায় বা তাদের গুরুত্বের কথা জানা যায়। সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন। গোষ্ঠীর সবাই মিলে সম্ভবত সমিতির সদস্য ছিল। সমিতিতে নানা রকম রাজনীতি বিষয়ে আলোচনা করা হতো। তাহলে তখন এই সভাতে কে কে থাকতো? বয়স্ক ব্যক্তিরা থাকতেন। আর গোষ্ঠীর সবাই মিলে একটা সমিতির সদস্য ছিল। আর সমিতিতে নানা রকম রাজনীতির বিষয়ে আলোচনা করা হতো। তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে বাকি অংশটা আলোচনা করে দেবো।
তাহলে আমি যত পর্যন্ত পড়ালাম তার মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, দেখো 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝো, যেটা আমি আলোচনা করে দিলাম। তারপর ঋগ্বেদের গ্রাম বলতে কি বোঝো, ভূপতি নরপতি কাদের বলা হতো, রাজা বা প্রজা বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। প্রাচীনকালে কি কি উপায়ে রাজা হতে পারতেন, রত্নিন কাদের বলা হতো, সভা সমিতি বলতে কি বোঝো, যেগুলো আমি বললাম। ঠিক আছে, পড়ানো হয়ে গেলে এই প্রশ্নগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো। আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম, এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে বেশি করে ভিডিওটা শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।